মহাকুম্ভ 144 বছর পর। কি এই কুম্ভ? এর পেছনের ইতিহাসটাই বা কি? কেনই বা অনুষ্ঠিত হয় এই শাহী স্নান? কিসের টানেই বা ছুটে আসেন এত লাখ লাখ কোটি কোটি মানুষ? কিসের আশায়? এমন হাজারো প্রশ্ন ভিড় করে থাকে আমাদের মনের মধ্যে। আজকে সেই সমস্ত ছোটখাটো প্রশ্নের উত্তর নিয়েই চলে এসেছি আমাদের আজকের নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত। 14ই জানুয়ারি 2025 থেকে শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা, যা চলবে 2025 ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত। কুম্ভ মেলার নাম প্রত্যেক সনাতনীরা একবার হলেও শুনেছেন। প্রত্যেকেই আমরা কুম্ভ মেলার নাম কিন্তু কোনো না কোনো সময় শুনেছি। কুম্ভ মেলাকে নিয়ে কিন্তু একটি প্রবাদও আছে, যেই প্রবাদ মজার ছলে অনেকেই ব্যবহার করে থাকে। যেমন কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। আসলে মেলার এই বিশাল ব্যাপ্তি এবং এত জনসমাগমের যে প্রাবল্য, তার জন্যই সম্ভবত এই কুম্ভ মেলাকে নিয়ে এই ধরনের প্রবাদ কিন্তু প্রচলিত ছিল বা প্রচলিত আছে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি আমরা এই মেলার ইতিহাস সম্পর্কে জেনে নিই। পৌরাণিক কথা অনুসারে এই কুম্ভ মেলার সাথে কিন্তু সমুদ্র মন্থনের একটা গভীর যোগসূত্র আছে। আর সমুদ্র মন্থন সম্পর্কে শোনেননি এই ধরনের সনাতনীরা কিন্তু একটু কমই আছে। আমরা যারা সনাতনী ধর্মাবলম্বী বা হিন্দুরা আছি, তারা প্রত্যেকেই কিন্তু একবার হলেও এই সমুদ্র মন্থনের যে গল্প বা কাহিনী বা আছে, সেই সম্পর্কে কোনো না কোনো সময় শুনেছি। এই কুম্ভ কথার অর্থই হলো কলস বা স্বর্ণ কলস। একদিন ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে অভিসম্পাত করেন যে তোমরা সকলেই শ্রীহীন হয়ে যাবে। ঋষি দুর্বাসা শ্রাপ দেতা হূঁ, तीनों लोग श्रीहीन हो जाएंगे। যার ফলস্বরূপ দেবগণ কিন্তু নিজেদের ক্ষমতা এবং সমস্ত কিছুই হারিয়ে শ্রীহীন হয়ে পড়ে। যেই খবর পেয়ে অসুরগণ স্বর্গলোক আক্রমণ করেন এবং স্বর্গ দখল করেন, যার পরবর্তী সময়ে দেবগণ সকলে মিলেই এই ধরাতলে চলে আসেন এবং সাধারণ মানুষের মতোই কিন্তু আমাদের এই পৃথিবীতে বিচরণ করা শুরু করেন। এবং স্বর্গে সমস্ত অসুরগণ নিজেদের মতন করে সুখে দিন কাটাতে লাগে। এমত পরিস্থিতিতে দেবগণ ব্রহ্মার সহিত শ্রী হরির শরণাপন্ন হন। শ্রী হরির আদেশেই দেবগণ ও অসুরগণের মধ্যে সন্ধি স্থাপিত হয় এবং তারা সমুদ্রকে কুম্ভ বানিয়ে, মন্দরাচল পর্বতকে দণ্ড বানিয়ে, বাসুকী সর্পকে রজ্জু হিসেবে ব্যবহার করে কিন্তু এই মন্থন কার্য শুরু করে। এবং শ্রী হরি নিজে কুর্ম রূপ গ্রহণ করে এই মন্দরাচল পর্বতকে নিজের পৃষ্ঠে ধারণ করেন। এই মন্থনকালে প্রথমেই উত্থিত হয় হলাহল বা বিষ, যা এই জগৎ রক্ষার্থে দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেন। এবং সর্বশেষ উত্থিত হয় অমৃত কলস। এবং যখনই এই অমৃত কলস উত্থিত হলো, তারপরেই শুরু হলো দেব ও অসুরগণের মধ্যে আবার দ্বন্দ্ব। এবং শ্রীহরির আদেশেই তার বাহন গরুড় দেব সেই অমৃত কলস নিয়ে পলায়ন করে। সেই সময় 4 ফোঁটা অমৃত বিন্দু এই ভারত ভূখণ্ডের 4টি প্রধান স্থানে পতিত হয়। হরিদ্বার, নাসিক, উজ্জয়ন এবং প্রয়াগরাজ, এই 4 স্থানে 4 ফোঁটা অমৃত বিন্দু পতিত হওয়ার ফলে এই 4 স্থান কিন্তু তীর্থে পরিণত হয়। এবং এই অমৃত প্রাপ্তির জন্য দেবাসুরের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, তা টানা 12 দিন চলেছিল। এবং এই 12 দিন কিন্তু আমাদের 12 বছরের সমান। ঋগ্বেদে কিন্তু আমরা এই সমুদ্র মন্থন ঘটনার উল্লেখ পাই। এছাড়াও 19 সালে আমরা মাঘ স্নান বলে যে উৎসবের উল্লেখ পাই, তা কিন্তু এই মহাকুম্ভই। এই মহাকুম্ভই কিন্তু সেই সময় মাঘ স্নান নামে পরিচিত ছিল বা সেই সময় মাঘ স্নান বলে উল্লেখ করা হয়েছিল। এছাড়াও মৌর্য এবং গুপ্ত যুগেও কিন্তু এই কুম্ভের যে ধারণা বা কুম্ভের যে কথা, সেটা আমরা জানতে পারি। কুম্ভ মেলা সাধারণত 4টি স্থানে অনুষ্ঠিত হয়।
প্রথমত প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম, যেখানে পবিত্র 3টি নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতী একত্রে মিলিত হয়েছে এবং সেই স্থানেই কিন্তু প্রথমত কুম্ভ সংঘটিত হয়, কুম্ভ মেলা। দ্বিতীয়ত এই মেলা সংঘটিত হয় হরিদ্বারে, যেখানে পবিত্র গঙ্গা নদী পর্বত থেকে নিচে নেমে আসেন এবং সেই জলে হাজার হাজার মানুষ স্নান করে নিজেদের আত্মা এবং নিজেদের মনকে পবিত্র করে। তৃতীয়ত নাসিক, যা গোদাবরীর তীরে অবস্থিত। এই নাসিকেও কিন্তু বিভিন্ন আধ্যাত্মিকতা এবং পৌরাণিক কাহিনী উল্লেখ পাওয়া যায় এবং পবিত্র স্থান হিসেবে ভীষণভাবে বিবেচিত। এবং সর্বশেষ উজ্জয়ন, যা শিপ্রা নদীর তীরে অবস্থিত একটি শহর। এই শহরের পবিত্রতা এবং আধ্যাত্মিক যে পরিবেশ তাও কিন্তু আলোচনা করানো। এবার এই 4 স্থানের মধ্যে কোন স্থানে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি গ্রহের অবস্থানকে লক্ষ্য করে নির্ধারণ করা। 12 বছর পর পর যে কুম্ভ মেলা সংগঠিত হয় তাকে পূর্ণ কুম্ভ বলা হয়, কারণ আমরা বলেছিলাম যে 12 বছর অর্থাৎ দেবতাদের 12 দিন নিজেদের মধ্যে যুদ্ধ চলেছিল দেবাসুরের মধ্যে এই অমৃতের জন্য। তো সেই 12 বছর পর যে কুম্ভ হয় তা পূর্ণ কুম্ভ এবং 6 বছর অন্তর অন্তর যে কুম্ভ হয় তা অর্ধকুম্ভ। এই প্রকার 12 বছর অন্তর একটি কুম্ভ, এমন করে 12 বছর করে 12টা কুম্ভ, 12টা পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হওয়ার পর 144 বছর পর এই যোগ এসে উপস্থিত হয়েছে, যা মহাকুম্ভ নামে পরিচিত, যেটা এই 2025 সালে অনুষ্ঠিত হতে চলেছে। এই কুম্ভের যে বিশেষ তিথি মনে করা হয়, এই তিথিতে এই স্থানগুলির যে পবিত্র নদীগুলি তার জলগুলো সবই অমৃতে পরিণত হয় এবং এই অমৃত কুম্ভে স্নান করলে মানুষের সমস্ত পূর্ব জন্মাকৃত যত পাপ আছে সমস্ত কিছু ধৌত হয় এবং মানুষ কিন্তু মোক্ষ প্রাপ্তি হয়। শাহী স্নান বলে একটি বিশেষ স্নান এখানে অনুষ্ঠিত হয়, যা একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করা হয় এবং নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়। যেই সময় বিভিন্ন মঠের সাধুরা তারা সেখানে প্রথম স্নান করে এই মেলা বা এই স্নানের শুভ সূচনা করেন। এই বছরের মেলায় এরকম শাহী স্নান 3টে পড়েছে, 3 দিন পড়েছে। অর্থাৎ প্রথম দিন মকর সংক্রান্তির দিন 14ই জানুয়ারি একটি স্নান করেছে এবং 29শে জানুয়ারি দ্বিতীয় স্নান করেছে এবং 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন কিন্তু তৃতীয় স্নান করেছে। আমাদের এই হিন্দু ধর্মে অনেক পথ আছে সাধনা, আধ্যাত্মিকতা। এক একজন এক একটা পথ বেছে নিয়ে নিজের সাধনা সম্পন্ন করে। সকল পথের সাধকেরাই কিন্তু এই তীর্থে এই দিন উপস্থিত হবেন এবং স্নানের মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি করবেন। অর্থাৎ বলা যায় সকলের কাছেই এই সময় বা এই স্নানের যে একটা মাহাত্ম্য, তার বিশেষত্বটা কিন্তু অনেক অনেক আলাদা। এছাড়াও বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন কথা, প্রবচন, সঙ্গীত সন্ধ্যা, বিভিন্ন রকমের অনুষ্ঠান এই 1 মাস ব্যাপী কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। তো বিভিন্ন জায়গার যে লোকসঙ্গীত, লোকশিল্প সমস্ত কিছুই কিন্তু এই স্থানে তুলে ধরা হবে। সুতরাং বলা যেতে পারে শুধু আধ্যাত্মিকতার দিক থেকে নয়, এটা একটা মানে বিরাট বড় জায়গা নিজেদের কালচারকে তুলে ধরার, নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার। এরকম সুযোগ কিন্তু সচরাচর বারবার আসে না, সবার জীবনে তো আসে না। যাই হোক, আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না যাওয়া, হয়তো বা মা যাচ্ছে, কারণ যতক্ষণ না পৌঁছানো যাচ্ছে, যাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই তো আর সিওরিটি দেওয়া যায় না। তো আমার হচ্ছে না, কিন্তু হয়তো মার হবে। যারা যারা তোমরা যাচ্ছ তোমরা জানাও কারা কারা যাচ্ছ, কারণ আমি জানি অনেকেই যাবে, কারণ এরকম সুযোগ সকলে হাতছাড়া করবে না। তো তোমরা নিজেদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই আমার সাথে ভাগ করে নেবে। আমি অপেক্ষা করে থাকবো তোমাদের এক্সপিরিয়েন্সগুলো শোনার জন্য। তাহলে ভিডিওটাকে আর বড় করছি না, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। জয় নিতাই, জয় গুরু।